বাংলায় এশআইআর প্রক্রিয়া যত যত এগোবে ততই দিদিমণির ছটফটানি বাড়বে। বাংলায় এশআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে দিল্লির এক বড় কর্তার সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিল এবং সেখানে তিনি যা বলেছিলেন তার মোদ্দা কথা এইটাই দাঁড়িয়েছিল। আসলে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে আপনাদের মনের মধ্যে যে প্রশ্ন আছে না, তার বহুগুণ বেশি প্রশ্ন আমার মনের মধ্যে আছে। আপনারা প্রায়শই বলে থাকেন এবং এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে আপনারা বলছিলেন যে সমস্তই তো নিজেদের লোক ঢুকিয়ে রেখে দিয়েছে, বিএলএ 2 যারা সেখানে বেশিরভাগ জায়গায় বিরোধীরা দিতে পারবে না, তাহলে আলটিমেটলি এসআইআর করে হবেটা কি, আর এইখানেও যে রিগিংটা হবে সেটাকে আটকানো সম্ভব কিনা। দেখুন, এর থেকে অনেক কড়া প্রশ্ন আমি সেখানে করেছিলাম, কেননা একটা জিনিস আমি খুব ভালো করে জানি যে 2026-এ যদি এই রাজ্যে পরিবর্তন না হয় না, আর কার কি হবে জানি না, আমি বোধহয় খুব সম্ভবত আর বেঁচে থাকবো না। সুতরাং এই সমস্ত ব্যাপারে আমার কনসার্ন অনেক বেশি আপনাদের থেকে, আর সেই জন্যই অত্যন্ত দায়িত্ব নিয়ে এই জায়গাগুলো একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি। আর সেটা যে কতখানি সত্যি ছিল, আজকে আজকে একের পর এক ঘটনায় কিন্তু সেটা সামনে চলে এসছে। আজকে কিছুক্ষণ আগেই মাননীয়া একটা তার এক্স হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে তিনি যেটা লিখেছেন তার সারমর্ম হচ্ছে, শেয়ারিং হেয়ার উইথ মাই টুডেজ লেটার টু দ্য চিফ ইলেকশন কমিশনার আর্টিকুলেটিং মাই সিরিয়াস কনসার্ন ইন রেসপেক্ট অফ টু লেটেস্ট ডিস্টার্বিং ডেভেলপমেন্টস। দুটো রিসেন্ট ইলেকশন কমিশন যে পদক্ষেপ নিয়েছে সেই নিয়ে তার সিরিয়াস কনসার্ন আছে এবং সেই জন্য তিনি তড়ি ঘড়ি চিঠি লিখেছেন। লাভের লাভ কী হবে সে তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আলটিমেটলি দিদিমণির এই ছটফটানি, তার এই আতঙ্ক, তার এই চিঠি চালাচালি, এই সমস্ত কিছু যে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন, এখনও অবধি সেই ছবিটা স্পষ্ট। কিছুদিন আগেই তো তিনি বলেছিলেন যে এসআইআর প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য রদ করে দেওয়া হোক, 26-এর নির্বাচনটা করে ফেলো, তারপর যতখানি সময় নিয়ে খুশি আপনারা কিন্তু এই এসআইআর প্রক্রিয়া করতে পারেন। অর্থাৎ সোজা কথায় কারোর সন্তান এসে যাওয়ার পর তিনি অন্য কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছেন, সেই রকম একটা ব্যবস্থা করতে বলছেন। এসআইআর এখন করা যাবে না, এসআইআর করলে যে সব শেষ হয়ে যাবে সেটা তিনি বুঝতে পারছেন। তো এই ছটফটানি কিসের জন্য? মূলত দুটো কারণের জন্য। কেন সেই দুটো কারণের জন্য ছটফটানি বেড়েছে, একবার কারণ দুটো ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে চিঠির প্রথম পাতা, যেখানে তিনি সিরিয়াস কনসার্ন এই জন্য জানাচ্ছেন যে এই যে ইলেকশন কমিশন রয়েছেন তারা বলেছেন যে এখানে ইলেকশন কমিশনের কাছে এসআইআর যে ডেটা আসছে, যে ফর্ম আসছে, সেই ডেটাকে আপলোড করার জন্য 1000 জন নতুন ডেটা অপারেটর নিতে হবে এবং তাদেরকে আগামী 1 বছরের জন্য রিক্রুট করতে হবে। এই জন্য তিনি ডিএম যারা রয়েছেন তাদেরকে নির্দেশিকা দেওয়া হয়েছে। আর এইখানেই ছটফটানিটা শুরু হয়েছে দিদিমণির, কেননা তার সঙ্গে ইলেকশন কমিশন আরও বলে দিয়েছে যে অন্তত 50 জন সফটওয়্যার ডেভেলপারকেও কিন্তু এই 1 বছরের জন্য রিক্রুট করতে হবে। সেখানে দিদিমণি যেটা লিখছেন যে এতদিন প্রথাগতভাবে এই যে ডেটা এন্ট্রির কাজগুলো করতেন, এটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন তাদেরকেই এই ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করানো হতো। তাহলে যখন এতদিন ধরে এই সিস্টেমটা চলে আসছে, হঠাৎ করে এখন কেন ইলেকশন কমিশন সেই প্রথাগত সিস্টেমকে ভেঙে দিতে চাইছেন এবং আলাদা করে এরকম ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করতে চাইছেন? দিদিমণিকে একটাই প্রশ্ন, যে যেটা বরাবর চলে আসে সেটাই কি বরাবর চলে যায়? যদি সেটাই হয় তাহলে এখন ভোট দিতে গেলে আমাদের এপিক কার্ড লাগে কেন? আপনিই তো গলাবাজি করে চিৎকার করে বলেন যে আপনার আন্দোলনের জন্যই নাকি এই এপিক কার্ড এসছে, আগে তো এপিক কার্ড ছিল না, আগে তো আমরা ব্যালট পেপারে ভোট দিতাম, এখন ইভিএমে কেন ভোট দিই? সুতরাং যুগের সঙ্গে সব কিছুই বদলাবে, প্রথাগতভাবে চলে আসছে আর সেটাকেই চালাতে হবে, সেটা তো কোনো কারণ নয়। আপনিই তো বলছেন, আপনার মন্ত্রীরা বলছে, আপনার নেতারা বলছে যে ভোটের আগে এই যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে এবং তার ফলে আপনার রাজ্য সরকারের কাছ থেকে যে বিপুল পরিমাণ স্টাফ ইলেকশন কমিশনের হাতে চলে গেছে, ইলেকশন কমিশনের কাজের যে বিপুল চাপ রয়েছে, তার ফলে আপনি যে উন্নয়ন করছেন সেই উন্নয়নটা আটকে যাচ্ছে। তো এই আপনার যারা কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর আছে, যাদেরকে বিরোধীরা চক্রান্ত করে কুৎসা করে বলে যে আপনার দলের দলদাস যারা, আপনার দলের ক্যাডার যারা, তাদেরকেই এই চাকরিটা পাইয়ে দেওয়া হয়েছে, তাদেরকে রেহাই দেওয়া হচ্ছে এবং এটার জন্য ডেডিকেটেড কর্মী ইলেকশন কমিশন রিক্রুট করছে। আপনার ছটফটানি কিসের জন্য বাড়ছে? যদি একটাও যোগ্য ভোটার বাদ যায়, আপনি ছেড়ে দিন, আমরাও এটা নিয়ে প্রতিবাদ করব। সত্যিই তো একটাও স্বচ্ছ ভোটার, যোগ্য ভোটার বাদ যাওয়ার জায়গা নেই। আবার ইলেকশন কমিশন যেটা কথা দিয়েছেন যে একটাও অস্বচ্ছ ভোটার এই ভোটার তালিকায় থাকবে না, সেই জায়গাটাও যদি হয় সেটা নিয়েও আমরা কনসার্ন হব। সুতরাং কাকে দিয়ে কাজ করাচ্ছেন, কি কাজ করাচ্ছেন, সেটা নিয়ে লাফালাফি করে তো লাভ নেই।
বৃক্ষ কিবা তব নাম ফলেন পরিচয়তে, যখন রেজাল্ট আসবে তখনই দেখে নেবেন। আসলে ছটফটানিটা অন্য জায়গায়। এই যারা কন্ট্রাকচুয়াল স্টাফ, আপনার দলের যারা ক্যাডার বলে বিরোধীরা বলছে, সেই দাবিটাই কি সত্য ছিল? আপনি ভেবেছিলেন এদেরকে দিয়ে একটা মারাত্মক খেলা খেলাবেন, এসআইআর এর ডেটা সব গুবলেট করে দেবেন, আর সেই জন্যই বিএলওরা আগে থেকে সই করা স্ট্যাম্প দেওয়া ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, যেগুলো দিয়ে ম্যানিপুলেশন হবে, সেরকম জায়গাটা ছিল। সেটা আজকে ঘেঁটে গেছে বলে এত চিৎকার চেঁচামেচি করছেন। দেখা যাক কি দাঁড়ায় শেষ পর্যন্ত এই জায়গাটায়। দ্বিতীয় যে কনসার্নের জায়গাটা, সেটাও কিন্তু মারাত্মক একটা জায়গা ধরেছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন পরিষ্কারভাবে ডিএমদের কাছে একটা নোটিশ পাঠিয়েছেন এবং সেখানে বলেছেন যে আপনারা যেগুলো বড় বড় অ্যাপার্টমেন্ট আছে, সেইখানে সেই অ্যাপার্টমেন্টের মানুষের ভোট গ্রহণ করার জন্য প্রাইভেট জায়গা কোথাও নেওয়া যায় কি না আপনারা খতিয়ে দেখুন এবং সেই অনুযায়ী রিপোর্ট করুন। আর সেখানেই দেখুন ওই লাস্টের প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফটা লিখছেন, হোয়াই হোয়াই হোয়াই। দিদিমণি আতঙ্কিত হচ্ছেন। এতদিন পর্যন্ত তো গভর্নমেন্ট এবং সেভি গভর্নমেন্ট জায়গাতে ভোট নেওয়া হতো, তাহলে এখন প্রাইভেট জায়গাতে কেন ভোট নেওয়া হবে? আবারও সেই প্রথাগত জায়গা থেকে ইলেকশন কমিশন কেন সরে আসতে চাইছে, এই প্রশ্ন তিনি তুলে দিচ্ছেন। এবং প্রাথমিকভাবে দেখলে মনে হবে হ্যাঁ সত্যিই তো এই প্রাইভেট জায়গায় এলে ম্যানিপুলেট হয়ে যাবে, তাই কি? আসলে এতদিন ভোটের যে স্টাইলটা হতো, বাংলায় যে ভোটের স্টাইলটা ছিল, যে কোনো বড় অ্যাপার্টমেন্টের বাইরে আলটিমেটলি ভোটের দিন সকালবেলায় বেশ কিছু বোমা উড়ে এসে পড়তো। কিছু দুষ্টু ছেলেরা মিষ্টি কাজ করে সেই বোমাগুলো ফেলে দিতেন এবং তার ফলে সেই অ্যাপার্টমেন্টের মানুষজন ভয় পেয়ে যেতেন। দেখুন, যারা এই ধরনের বড় হাই রাইজে থাকেন, অ্যাপার্টমেন্টে থাকেন, তারা সাধারণত হোয়াইট কালার জব বা বিজনেস করেন। তারা খুব একটা এই ধরনের পলিটিক্যাল ঝামেলার মধ্যে যেতে চান না। এমনিতেই রোদে গরমে ভোট হয়, সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া এবং সেই জায়গাতে যদি কোনো রকমের মার্ক হয়ে যায়, পরবর্তীকালে তাদের ব্যবসা বলুন, তাদের বাড়ির লোকজনের সুরক্ষা বলুন, সবগুলোই প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। ফলে এরা কিন্তু রিস্ক নিতে যান না। ফলে দেখবেন গ্রামীণ এলাকায় সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের পার্সেন্টেজ খুব হাই হয় এবং শহুরে এলাকায় ভোটিং পার্সেন্টেজ খুব কম হয়। কেননা যারা ওই বস্তিতে থাকেন বা একটু নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত জায়গায় থাকেন, তারা বেরিয়ে এসে সাহস করে ভোটটা দেন। এই যে উচ্চবিত্ত ভোটারটা রয়েছেন, তাদেরকে কিন্তু একটা এমন পরিবেশ তৈরি করে দেওয়া হয় যে তারা বেরোতে পারেন না, তারা ভোটটা দিতে পারেন না। এখন আমার অ্যাপার্টমেন্টের কথাই চিন্তা করুন, আমি যেখানে থাকি সেখানে মোট 1040টা ফ্ল্যাট আছে। তো এই 1040টা ফ্ল্যাট যখন ফুল ফ্লেজের চালু হয়ে যাবে, যদি আমি 3 জন করে ভোটারও প্রত্যেকটা ফ্ল্যাটে ধরি, প্রায় 3 থেকে 3,500 ভোটার। অর্থাৎ এই যে বিপুল পরিমাণ ভোটার আছেন, এই অ্যাপার্টমেন্টের গেটটাকে যদি কোনো কারণে ব্লক করে দেওয়া হয়, কোন রাজনৈতিক শক্তি করবে আমি বলছি না, কোন অপশক্তি করবে আমি বলছি না, কিন্তু কোনো রকমের ব্লক করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই 3,500 মানুষ তাদের ভোটটা কিন্তু আর দিতে যাবেন না, বা এদের মধ্যে থেকে একটা খুব সামান্য পার্সেন্টেজ বেরোবেন, যেটা কিন্তু আলটিমেটলি এই যারা জিততে চান তাদের ভোটটাকে খুব একটা এফেক্ট করবে না। কিন্তু এখানে 3,500 ভোট আছে, অর্থাৎ এখানে যদি আমি 700 বা 800 করে ভোটার রেখে এক একটা বুথ করে দিই এবং এই ধরনের জায়গাতে অ্যাপার্টমেন্টে কমিউনিটি হল থাকে, সেখানে যদি অতি সিকিউর 5খানা আমি বুথ তৈরি করে দিই, তাহলে যেটা হবে, গেটের বাইরে আমি সেনাবাহিনী রেখে দিলাম, সেখানে টোমাবাজি করলে যা করবে বাইরে করবে, এবং ভেতরেও আমি সেনাবাহিনী রেখে দিলাম, সেখানে সিআইএসএফ জওয়ান রইলেন, তাহলে এখানকার মানুষ সেখানে ভেতরে ঢুকে কেউ গন্ডগোল করতে পারবে না, সেই সিকিউরিটিটা অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবেন ইলেকশন কমিশন, এবং এই মানুষগুলো কিন্তু ভোট দিতে পারবেন। আর মুশকিল হচ্ছে এই ধরনের হোয়াইট কলারে জব করা বা বিজনেস করা মানুষগুলো যখন ভোট দিতে বেরোন, তাদের ভোট দেওয়ার জায়গাটা তৈরি হয়ে যায় যে আমারই তো কমিউনিটি হল, নিজে একবার ফোন করে জেনে নিলাম, হ্যাঁ রে ভিড় রয়েছে এখন, না ভিড় নেই, চল দুপুরবেলা গিয়ে ভোটটা দিয়ে চলে আসি, ভোটিং পার্সেন্টেজটা বাড়বে। এবং যেহেতু বাইরে গিয়ে ঝামেলা পোয়াতে হচ্ছে না, এরা কিন্তু অনেক বেশি পরিমাণে ভোট দেন, এবং এরা যেহেতু একটা শিক্ষিত সমাজের অংশ, এরা জানেন কারা এখানে বদমাইশি করে, কাদের হাতে ক্ষমতা দিলে এই রাজ্যটার ভালো হবে, তাদের ভোটটা কিন্তু সুনিশ্চিত হয়ে যাবে। আর সেটা যদি সুনিশ্চিত হয়ে যায়, তাহলে দিদিমণির কি কোথাও অসুবিধা আছে? সেই জন্য এত চিৎকার করছেন ওয়াই ওয়াই ওয়াই। ইলেকশন কমিশন কিন্তু আস্তে আস্তে নিজের স্বরূপ দেখাতে শুরু করেছে, এবং এর থেকেও বড় জায়গা একটা আজকে হয়ে গেছে, সেটা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন যে কিছুদিন আগেই বি টিম সি টিমকে দিয়ে মামলা করিয়ে দেওয়া হয়েছিল, বাংলায় এসআইআরটাকে মুলতুবি করতে হবে, কেননা বাংলায় এখন যা মৃত্যু হচ্ছে
সমস্ত কিছু এসআইআর এর চাপে হচ্ছে। এমনকি কিছুদিন আগে নাকি কলকাতায় ভূমিকম্প হয়ে গেছে, সেই ভূমিকম্পটাও এসআইআর এর কম্পন থেকে হয়েছে, এমন কথাও উঠছে। সুতরাং যে করে হোক এই এসআইআরটাকে মুলতুবি করতে হবে। বিএলওরা মারা যাচ্ছেন, এত প্রেশার নিয়ে নাকি তারা কাজ করতে পারছেন না, এই নিয়ে আলাদা এপিসোড করা যেতে পারে। বিএলওরা সত্যি সত্যিই চাপ নিয়ে কাজ করতে পারছেন না, তাহলে এই এতগুলো বিএলও তারা সময়ের আগে কাজটা কমপ্লিট করে দিলেন কি করে? ইচ্ছা থাকলে উপায় হয়। আর প্রাইভেট সেক্টরে আমি নিজে কাজ করে এসেছি, আমি জানি কাজের চাপটা কি জিনিস। এমনও সময় গেছে টানা 3 দিন 4 দিন বাড়ির মুখটা অব্দি দেখতে পায়নি, কাজ করতে হয়েছে, কেননা প্রোডাকশন ইস্যু হয়েছিল। সুতরাং ক্লায়েন্ট সেখানে কোনো রকমের অপেক্ষা করবে না, এইসব ভাঙতরা দিয়ে লাভ নেই। তো যাই হোক, সেই সব দেখিয়ে এই এসআইআর প্রক্রিয়াটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু আজকে যেটা যুক্তিটা উঠেছে এবং সেই জায়গা থেকে মহামান্য কলকাতা হাইকোর্ট যেটা সিদ্ধান্ত নিয়েছেন, এখানকার যিনি আপাতত প্রধান বিচারপতি হিসেবে কাজ চালাচ্ছেন সেই মহামান্য সুজয় পাল, তিনি জানিয়ে দিয়েছেন যে এই নিয়ে মামলা তো সুপ্রিম কোর্টে আছে, সুতরাং যা বলার সুপ্রিম কোর্টে গিয়ে বলো। সুপ্রিম কোর্ট যদি আমাদের স্পেসিফিক নির্দেশ দেয় তখন আমরা মামলাটার হিয়ারিং করব। আর মুশকিলটা হচ্ছে সুপ্রিম কোর্টে এর আগে গিয়ে চেষ্টা করা হয়েছিল, সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এসআইআর নিয়ে আপনাদের আতঙ্কটা কেন, আপনারা প্রমাণ করে নিয়ে আসুন, আমাদের হাতে প্রমাণ তুলে দিন যে এসআইআর প্রক্রিয়াটা অস্বচ্ছভাবে হচ্ছে, সেখানে দুর্নীতি হচ্ছে, ইলেকশন কমিশন দুর্নীতি করে এসআইআরটাকে কিছু একটা প্রোপাগান্ডা করছে, আমরা ডেফিনেটলি এসআইআর প্রক্রিয়াটা আটকে দেব। বিহারের যখন হয়েছিল তখনও এই নিয়ে একই কথা বলা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে, এখনও বলে দেওয়া হয়েছে। কই আপনারা তাহলে তো সহজ উপায়, যে যদি আপনাদের হাতে প্রমাণ থাকে ইলেকশন কমিশন 2 নম্বরই কাজ করছে, প্রমাণটা দিয়ে দিন, মহামান্য সুপ্রিম কোর্টই তো এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দেবে। আসলে সেই প্রমাণ নেই, প্রমাণ তো অন্য জায়গায় আছে যে 2 নম্বরিটা করার চেষ্টা কারা করছে, ফলে এসআইআর প্রক্রিয়া কোনো রকমই আটকাচ্ছে না। মহামান্য সুপ্রিম কোর্ট যখন এই কথা বলে দিয়েছে, কলকাতা হাইকোর্ট যখন শুনতে চাইছে না, তখন দিদিমণি কি করবে? এবার আর একটা জায়গাতেও তিনি ধাক্কা খেয়েছেন। বারবারই একটা প্রচার তুলে দেওয়া হচ্ছিল না যে এই এসআইআর আসলে হচ্ছে এনআরসি। এসআইআর যখন হবে, ভোটার তালিকা থেকে যাদের যাদের নাম বাদ যাবে তাদেরকে এনআরসি করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এবার অনেকের ক্ষেত্রেই একটা জেনুইন প্রবলেম আছে, বিশেষ করে এই দেশের এই রাজ্যের যারা মুসলিম ভাই বোন আছেন তাদের মধ্যে একটা চিন্তা আছে যে অনেক সময় হয়তো সত্যি আমার ভোটার তালিকায় নাম উঠবে না, কিছু ডকুমেন্টসের গন্ডগোল আছে, নামের গোলমাল আছে, সেরকম হতে পারে। তাহলে সেই জায়গা থেকে যদি আমার নাম, আমি তো ভারতীয়, আমার তো ভারতেই থাকার কথা, ভোটার তালিকায় যদি আমার নাম না থাকে তাহলে আলটিমেটলি আমাকে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে, আমাকে বাংলাদেশে বা পাকিস্তানে চলে যেতে হবে, আমি করবোটা কি? এই নিয়ে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছিল। এবং সবথেকে বড় কথা, এই আতঙ্কের পরিবেশটাকে কাজে লাগিয়ে এসআইআর বিরোধী আন্দোলনটাকে তীব্র থেকে তীব্রতর করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু পরিষ্কারভাবে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং সেটাই মহামান্য ইলেকশন কমিশনও কিন্তু একই পথে চলছে, বলছে এসআইআর প্রক্রিয়ায় আপনার নাম বাদ না গেলে আপনাকে নাগরিকত্ব হারাতে হবে না, কারণ এসআইআর আর নাগরিকত্ব দুটো আলাদা বিষয়। হ্যাঁ, এবার যেহেতু ভারতীয় নাগরিক না হলে ভোটার তালিকায় নাম তোলা যায় না এবং প্রায় প্রতিটি রাজ্যেই এসআইআর হয়ে যাবে, এক এক করে সব রাজ্যগুলোই স্কিডিউলে আছে, সেক্ষেত্রে আপনার নাম যদি না ওঠে তাহলে আপনাকে এবার প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয়। আপনি যদি প্রমাণ করে দিতে পারেন আপনি ভারতীয়, তাহলে আপনি ভারতবর্ষে তো থাকছেনই, আবারও ভোটার তালিকায় আপনার নামটা উঠে যাবে। এই নিয়ে চিন্তার কোনো রকম কোনো জায়গা নেই। ফলে মানুষ খেপানো, মানুষকে ভুল বোঝানো এবং সেই ভুল বুঝিয়ে এই এশিয়ার বিরোধী একটা বৃহত্তর আন্দোলন তৈরি করা এবং পুরো প্রক্রিয়াটাকে ঘেঁটে দেওয়া, সেই ব্যবস্থাটাও কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পর আজকে গঙ্গায় ভেসে গেল। ফলে কোনো দিক থেকেই কিন্তু এসআইআরকে আটকানো যাচ্ছে না। আর এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে তত স্পষ্ট হয়ে যাচ্ছে ইলেকশন কমিশন আট ঘাট বেঁধেই নেমেছে। তারা পরিষ্কারভাবে জানতো আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে, যে কনসার্নের জায়গাগুলো আছে, সেগুলো আসতে পারে এবং সেগুলোকে কিভাবে ডজ করা হবে, সেগুলোকে কিভাবে ব্যবস্থা করা হবে, সব কিছুই তারা তৈরি করেছিল। তারা শুধু অপেক্ষা করছিল, লেজে খেলাচ্ছিল যে ভাই তোরা খেয়াল, ঠিক সময় আমি ঠিক কাজটা করে দেব। আর সেটা যখনই হবে তখনই কিন্তু ছটফটানি বাড়বে। আর এই এসআইআর যে কতখানি দরকার ছিল, ওই বাংলাদেশ বর্ডারগুলোর দিকে তাকালে স্পষ্ট হয়ে যাচ্ছে। পিলপিল করে পালাচ্ছে। এরা পালাচ্ছে এটা বড় কথা নয়, সবথেকে বড় কথা এতদিন এরা আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায়, যেটা আমার ভারতবাসী ভাই বোন, তিনি হিন্দু হন মুসলিম হন, তাদের উন্নয়নের জায়গাটা ছিল, সেই জায়গায় ভাগ বসাচ্ছিল। সেই টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এদের কাছে চলে যাচ্ছিল। শুধু তাই নয়, আমাদের দেশে যে ইন্টারনাল সিকিউরিটি, সেটা এদের জন্য থ্রেট হয়ে যাচ্ছিল। এটা তো এদের দেশ নয়, এই দেশটার ক্ষতি করার জন্য এরা দুবার ভাবতো না। আর তাই এদেরকে পুষে রাখা হয়েছিল ভোট ব্যাংকের অঙ্ক হিসেবে। সেই জন্য
এই এসআইআর দরকার ছিল। কে জিতবে কে হারবে আমার জানার দরকার নেই। আমার দেশটা সুরক্ষিত থাকবে, আমার দেশের মানুষের ভোটে আমাদের পরবর্তী সরকার নির্বাচিত হবে, এই জায়গাটাই আমরা চাই। আর নির্বাচন কমিশন সেটাই কিন্তু সুনিশ্চিত করছে। যত সেটা সুনিশ্চিত করছেন, দিদিমণির আতঙ্ক তত বাড়ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।